আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের বিশেষ বিষয় নিয়ে আলোচনার বিষয় হলো বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে রাজনৈতিক মাঠে চলছে বিভিন্ন কানাঘষা। যাই হোক, নির্বাচন হবে, যথাসময় নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিবেন, চলে যাবেন, কিন্তু নির্বাচন পরবর্তী সময় আমাদের কিভাবে কাটবে? নির্বাচনের ফলে গণতন্ত্র অবস্থা ফিরে আসবে, কিন্তু গণতন্ত্রে আসলে সেখানে সকল দলের সকল মানুষের মতামত প্রকাশ, রাজনৈতিক স্বাধীনতা ইত্যাদি চলে আসবে। আর তখনই এই সুযোগটা কাজে লাগাবে বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা তখন রাজপথে নামবে, একটু একটু করে আন্দোলনে তারা দেশকে উত্তেজিত করবে। সারা দেশে হরতাল, সংঘাত, জ্বালা পোড়াও ছড়িয়ে দিবে। তাদের পিছনে আছে এক বিশাল শক্তি, পার্শ্ববর্তী দেশের বিশাল সমর্থন আছে, বিশেষ গোয়েন্দা যেটা আমরা বলে থাকি, তারা নিয়ন্ত্রণ, পরিচালনা সব কিছু হয়ে থাকে এদেশের মাটিতে। তখন তারা দেশটাকে অস্থিতিশীল করে তুলবে। প্রজাক্রমে নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের মতো আচরণ, জবরদস্তি শুরু করলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, ধরপাকড় শুরু হবে। তারা বলতে পারবে যে না, আমাদের থেকে তারা কম কিসের। এভাবেই আন্দোলনের মধ্য দিয়ে বিগত সময়ে এই আওয়ামী সরকার 173 দিনের হরতাল দেওয়ার যে রেকর্ড ছিল, সেটাকেও অতিক্রম করে যেতে পারে। তখন দেশে নাজুক পরিস্থিতির সৃষ্টি হবে এবং নির্বাচিত সরকারও ব্যর্থ হতে বাধ্য হবে। তাই নির্বাচন নিয়ে যত না ভাবনার, তার থেকে বড় ভাবনার দেশ পরিচালনা, শেষে সংস্কার, রাজনীতি স্থিতিশীলতার ইত্যাদি বিষয় নিয়ে ভাবার বিষয়। তাই আমাদের এই বিপ্লবকে, এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে। আমাদের সরকার ব্যবস্থাকে পুনর্নির্মাণ করতে হবে, যেন ভবিষ্যতে আন্দোলনের নামে এই বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেশে স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, স্বচ্ছ গণতন্ত্র, জ্বালা পোড়ার রাজনীতি নয়, সহযোগিতার রাজনীতি। আমাদের টপ গণতন্ত্রের দেশ যেগুলো, সেদের একটা মিশ্র সংস্করণ প্রয়োজন। বিশ্বে অনেক উন্নত দেশ আছে, গণতন্ত্র আছে, যাদের মধ্যে সংঘাত রাজপথে খুব কম। আমাদের সেরকম কোনো পথ বেছে নিতে হবে।
আমরা এটাও লক্ষ্য করতে পারি, বিপ্লবী সরকার ইরানের আজ 58 বছর হয়ে গেল, তারা নিশ্চিন্তে দেশ চালিয়ে যাচ্ছে। বহিঃশত্রু তাদের এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। তারা 1 নম্বর ইসরায়েল, 2 নম্বর আমেরিকা দ্বারা সর্বদাই আক্রান্ত, তারপরও তারা টিকে আছে তাদের একতা, তাদের সরকার ব্যবস্থার কারণে। তাদেরও ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট বাদশাহ এই বিপ্লবের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়, যারা ছিল ইহুদিদের মদতপুষ্ট, যেমনটা আমাদের পার্শ্ববর্তী দেশের মদতপুষ্ট পূর্ববর্তী সরকার ছিল। আমরা যদি সেটাকে চিন্তা করি, ইরান যেভাবে তার বিপ্লবকে সাফল্যের দিকে নিয়ে গেছে, আমাদেরকেও সেই সাফল্যের দিকে নিয়ে যেতে গেলে আমাদের একটা সিস্টেম প্রয়োজন আছে। গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে, মানুষের মতামত প্রকাশ হবে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে। সেই ভোটের মাধ্যমে সরকার হবে, বিরোধী দল হবে সরকার, তৃতীয় পক্ষ কোনো দল সরকারে আসতে পারে, এটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জয়লাভ করে যে দলে আসবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা যেন পথ হারিয়ে না ফেলে, তারা যেন স্বেচ্ছাচারিতায় না পড়ে, তারা যেন দুর্নীতিতে লাফালাফি না করে, সেই জন্যেই নিয়ন্ত্রণ প্রয়োজন। জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা বিপ্লবী গার্ড সিস্টেম ইরানের যেমন সুপ্রিম লিডার দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাদেরও এরকম সুপ্রিম লিডারের প্রয়োজন, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়োজন। আর যদি সেটা হয়, আমাদের দেশের জনগণকে বারবার রাস্তায় নামতে হবে না। কোনো সরকার বিপদগ্রস্ত হলে, দ্বিধাগ্রস্ত হলে, দুর্নীতিতে জড়িয়ে পড়লে, তখন এই সুপ্রিম লিডার এবং তার অধীনস্থ জাতীয় কাউন্সিল, নিরাপত্তা কাউন্সিল, তারা সেটা দেখবেন এবং প্রয়োজন হলে সরকারের উপর বাধা সৃষ্টি করবেন, সরকারকে নিয়ন্ত্রণ করবেন। এটা একটা পরিষ্কার রোডম্যাপ প্রয়োজন। এতে করে 18 কোটি মানুষকে আর রাস্তায় নামতে হবে না, দুশ্চিন্তায় থাকতে হবে না। প্রতিটি বাজেট, প্রতিটি বিষয় নিয়ে তারা জনগণের মতামতকে মূল্যায়ন করবে। সরকার বাজেট দিবেন, ভালো মন্দ দেখবেন, সরকারের বাজেটের সঙ্গে জনগণের মতামতের একটা বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধটা জাতীয় কাউন্সিল বা সুপ্রিম লিডার এরা এটা দেখভাল করবেন। কোনটা ভালো, কোনটা মন্দ, জনগণের পক্ষ থেকে তারা সেটা দেখবেন। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র চিরশত্রুতে পরিণত হয়েছে, তাদের থেকে আমাদের মুক্ত রাখতে হবে। সেই মুক্ত রাখার দায়িত্বটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সুপ্রিম লিডাররা করে থাকবেন। আলী বাবা, BTV, ঢাকা।